স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, আমাদের অঙ্ক কষাতে আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি। ধত্তেরি! টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতন অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায়, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। আর আমাদের মতন যেসব অঙ্ক বিশারদদের টেনে টুনে কুড়িয়েও উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই গ্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপর কানতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে দেব। তা উনি পারতেন। ওর চড়ের জোর থেকে আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না, এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই একই কথায় লেখা রয়েছে। যদি সেখানে যেতে চাস তাহলে। স্বর্গের খবরটা মাস্টার মশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। প্লেটো কে? তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি এমন ক্ষতি হবে, এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতুম। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্ক আর মাস্টারমশাইয়ের হাত থেকে রেহাই পেলুম বটে, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। MA পাস করবার পরেও স্বপ্ন দেখেছি, পরীক্ষা লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্কও আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছেন, সুকুমার, হ্যাঁ, না, এখন তো আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, এখন তো আমি কলেজে বাংলা পড়াই। উফ, মাস্টার মশাইয়ের বিভীষিকা এখনো মন থেকে গেল না। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, আমাদের পত্রিকায় আপনার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি লেখক হিসাবে নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্প নিয়ে কারোর কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনাও ঘটেনি যা আসর করে লোককে শোনাতে পারি। না, সেটা বললে হবে না সুকুমার বাবু। সাহিত্যের সব বড় বড় ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণদের অনেক কাজ, তাদের সময় হবে না, আপনাকেই লিখতে হবে। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারোর কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটা ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। আচ্ছা ঠিক আছে, আমি লিখব। কিন্তু ছেলেবেলার কোন গল্প লিখব? মাস্টার মশাই, অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে লেখা যেতে পারে। লিখলুম তাকে নিয়ে, ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। লিখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। তার সঙ্গে সৎ উপদেশও কিছু বর্ষণ করেছিলুম। মূল কথাটা ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেয়া যায় না,
গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, তার প্রমাণ আমি নিজেই। মাস্টার মশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলুম তাও ভুলেছি। এখন 2 আর 2 4 না 5 হয়, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। তারপরে আরো অনেকদিন পার হয়ে গেল, সেই লেখার কথাও ভুলে গেলুম মাস্টারমশাইকেও। বয়স বেড়েছে, হাজার কাজের চাপে পুরনো স্মৃতির দিকে তাকানোর সময় হয় না। এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিয়ে যেতে হবে ওখানে এবং বক্তৃতাও দিতে হবে। বিনা পয়সায় বেড়ানোর সুযোগ কে ছাড়ে? তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজকীয় সম্বর্ধনা পাওয়া যায়। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্ব যত বেশি হয়, আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, 2-4 জন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলরবে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম। ব্যক্তি হিসাবে যে আমি এত মূল্যবান, এর আগে সে কথা কে ভেবেছিল? সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি নিলাম, কার একটা ইংরাজি কোটেশন চালিয়ে দিলাম বার্নার্ড শোর নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল, আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জন্য। ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ব তেমনি সুমধুর। আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতন করে বলতে পারলাম না। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো প্রলয় হতো। এই একটি বক্তৃতায় আমার সম্বল। রবীন্দ্র জয়ন্তী থেকে গণ উৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। স্যার, এক বুড়ো ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চান। বেশ তো, তাকে ডেকে আনো এখানে। তিনি আসতেই চাইছেন না, বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা চলো, আমি যাচ্ছি। হলের বাইরে ছোট্ট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না। তারপর চোখে পড়ল মানুষটিকে। পুজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকিমিকি করছে। সুকুমার? আমি চমকে উঠলুম। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তার চেয়ে আশ্চর্য ওই গোলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতন তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টার মশাই, আপনি? বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসে মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। না স্যার, আপনার সামনে। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি বাবা, খালি শাসন করেছি, পীড়ন করেছি।
একদিন একদিন আমার ছেলে এইটা এনে আমাকে দেখালে, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কত কাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে, সকলকে এই লেখা দেখায়, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। লজ্জায় আত্মজ্ঞানীতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো। একটা কিছু বলতে চেষ্টা করলুম, কিন্তু মুখে কথা ফুটলো না। কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলুম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন আর বলতে পারলেন না। আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম। দেখলুম মাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়েও যার পরিমাপ করা হয় না, সেই মমতা যার দাম সংসারের সমস্ত ঐশ্বর্যের চাইতেও বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না, তাকে আমি 10 টাকায় বিক্রি করেছিলাম। হে অপরাধ, আমি বইব কি করে? হে লজ্জা, আমি কোথায় রাখবো?